বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক এবং অভিভাবক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন 3.1। ইলেকট্রন বিন্যাস কি? আমরা জানি যে একটি পরমাণুতে সুনির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন অবস্থান করে। প্রোটন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে এবং নিউক্লিয়াসের বাইরে সুনির্দিষ্ট সংখ্যক যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে সুনির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। তো সেই নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন অরবিটাল থাকে সেই অরবিটালে ইলেকট্রনগুলো কেমন করে সজ্জিত থাকে সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যেমন এগুলো ইলেকট্রন বিন্যাস, আমি ডিটেইল একটু পরে বলছি। 1s2, 2s2, 2p6 ইত্যাদি। তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটি ভীতি কাজ করে বা তাদের কাছে এটি খুব জটিল একটি বিষয় বলে মনে হয়। তো যদি আমরা খুব সিস্টেম্যাটিকভাবে পড়ি তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাস খুব জটিল কিছু নয়। তো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য, নির্ভুলভাবে লেখার জন্য আমাদের প্রিভিয়াস কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে খুব ভালো ধারণা থাকা দরকার এবং ইলেকট্রন বিন্যাসের যে বিভিন্ন নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তবেই কেবলমাত্র ইলেকট্রন বিন্যাস আমরা নির্ভুলভাবে করতে পারবো। তো ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমি জাস্ট দুটো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করছি। সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার পূর্বের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে দুটো ভিডিও আছে, যদি সেই দুটো একটু দেখে নাও তাহলে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমি খুব সংক্ষেপে কোয়ান্টাম সংখ্যা দুটো সম্পর্কে আলাপ করছি। n সমান 1 অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে 1। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে 1, 2, 3, 4 আপ টু ইনফিনিটি, এবং এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটির মান হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। তো n এর মান 1 ধরলে এল এর ভ্যালু হচ্ছে 0 হয় এবং তখন একটি মাত্র সাবশেল পাওয়া যায়, সেটিকে আমরা বলি হচ্ছে 1s সাবশেল। n এর ভ্যালু যখন 2 অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি বা অ্যাজিমিউথাল কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে দুটো পাওয়া যায়, L0 এবং এল হচ্ছে 1। তো সেটির জন্য L0-এর জন্য 2s সাবশেল এবং L1-এর জন্য 2p সাবশেল পাওয়া যায়, অর্থাৎ n2 এর জন্য দুটো সাবশেল 2s এবং 2p পাওয়া যায়। ঠিক একইভাবে n সমান 3-র জন্য এল এর তিনটা ভ্যালু পাওয়া যায় 0, 1 and 2, এবং সেটির জন্য তিনটি সাবশেল পাওয়া যায় 3s, 3p এবং 3d। ঠিক একইভাবে আমি যদি এখানে n সমান 4 উল্লেখ করতাম তাহলে সেখানে দেখা যেত 4s, 4p, 4d, 4f পাওয়া যেত। তো এখন আমরা একটু এখানে দেখি। এখানে কয়েকটি অরবিটালকে দেখানো হয়েছে, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল এবং f অরবিটাল। এখানে s এ একটি অরবিটাল s যে উপশক্তি স্তর প্রকৃতপক্ষে, সেখানে একটি অরবিটাল রয়েছে এবং সেখানে ইলেকট্রন হাইয়েস্ট কন্টেইন করতে পারে হচ্ছে দুটি, অর্থাৎ এই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ দুটি। এবং এখানে সেই ইলেকট্রন দুটোকে দেখানো হয়েছে, একটি হচ্ছে ঘড়িকাঁটার দিকে, আরেকটা হচ্ছে ঘড়িকাঁটা বিপরীত দিকে, অর্থাৎ একটি হচ্ছে ক্লকওয়াইজ, অপরটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। পি যে অরবিটাল বলো বা উপশক্তি স্তর বললে সবচেয়ে পারফেক্ট হয়। এখানে যে পি যে উপশক্তি স্তর রয়েছে সেখানে কিন্তু আসলে তিনটি অরবিটাল রয়েছে, পিএক্স, পিওয়াই এবং পিজেড। সেখানে আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেই হিসেবে পি উপশক্তি স্তরে
বা এখানে অরবিটালও বলতে পারো, যে পি শক্তি উপশক্তি স্তরে বা অরবিটালে যে 3টি পি এক্স পি ওয়াই পি জেড অরবিটাল রয়েছে, সেখানে প্রতিটিতে 2টি করে টোটাল 6টি ইলেকট্রন থাকতে পারে। এফ অরবিটাল বা উপশক্তি স্তরে প্রকৃতপক্ষে 5টি অরবিটাল থাকে। সেই অরবিটালে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ারে 2টি করে 10টি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ ডি যে উপশক্তি স্তর, সেখানের 5টি যে অরবিটাল আছে, সেখানে 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক একইভাবে এফ অরবিটালে বা এফ উপশক্তি স্তরে বা সাবশেলে যে 7টি অরবিটাল রয়েছে, তার প্রত্যেকটাতে 2টি করে ইলেকট্রন, একটি ক্লকওয়াইজ এবং একটি অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে মোট 14টি ইলেকট্রন কন্টেইন করতে পারে। এবার দেখো এটার সাথে সিমিলারিটি রেখে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1-এর জন্য আমরা একটি সাবশেল পেয়েছিলাম 1, সেটাকে আমি এখানে লিখলাম 1s। 1s পেয়েছিলাম, সেটাকে লিখলাম 1s। n সমান 2 এর জন্য আমি কিন্তু দুটো সাবশেল পেয়েছিলাম, একটা হচ্ছে 2s, একটা 2p, সেখানে এটা লিখলাম 2s এবং 2p। তারপরে n সমান 3 এর জন্য আমরা পেলাম হচ্ছে 3s 3p 3d, যে এটা লিখলাম 3s 3p 3d। তাহলে n সমান 4 যদি আমি নিতাম, তাহলে কিন্তু আমি পেতাম হচ্ছে 4s 4p 4d 4f। এই যে 4s 4p 4d 4f, ঠিক আছে। তো এমনভাবে আমি n সমান 5 6 7 এরকম যদি দিতাম, তাহলে কিন্তু আমি ক্রমান্বয়ে এভাবে পেতাম 5s 5p 5d 5f। ঠিক একইভাবে 6s x 6p 6d ইত্যাদি। এখন আমরা করেছি কি, ইলেকট্রন সর্বপ্রথম কোথায় যাবে, 1s-এ যাবে নাকি 2s-এ যাবে, 2p কোথায় যাবে, এটি কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেটির জন্য আমাদের কিন্তু একটি রুল আছে যে ইলেকট্রন সর্বপ্রথম কোথায় যাবে। সেটির জন্য যে রুলটি রয়েছে সেটি হচ্ছে অফ বাউ রুল। তো সেটিতে বলা হয় যে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। তো সেটার জন্য কিভাবে একটি অরবিটাল উচ্চ শক্তি নিম্ন শক্তি সেটি ক্যালকুলেশনের জন্য কিন্তু আমরা n+l রুল ব্যবহার করি। সেটির জন্য তোমরা যদি আমার অফ বাউ ভিডিওর অফ বাউ রুলের উপরে একটি ভিডিও আছে, সেটি যদি দেখে নাও, সেখান থেকে এটি ভালো করে বুঝতে পারবে n+l রুল। তো সেটি পরীক্ষার হলে সবসময় n+l রুল হিসাব করে কি ইলেকট্রন প্রথমে 1s-এ যাবে নাকি 2s-এ যাবে, সেটি সময় সাপেক্ষ। তো প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, সেগুলো আমাদের কী করতে হয়, খুব দ্রুত করে ফেলতে হয়, মানে টাইমের ব্যাপারটা একটু মাথায় রাখতে হয়। হ্যাঁ, সো আমরা এখানে একটি ট্রিক ইউজ করি, সেই ট্রিকের মাধ্যমে খুব সহজেই যাতে আমরা বুঝতে পারি যে কোনো অরবিটালের শক্তি কম, অর্থাৎ কোথায় সর্বপ্রথম ইলেকট্রন প্রবেশ করবে। তো সেই হিসেবে দেখো, ইলেকট্রন প্রথম 1s-এ যাবে নাকি 2s-এ যাবে নাকি 2p-তে যাবে, সেটির জন্য আমরা কী করেছি দেখো। তো প্রথমে তো বললাম যে 1s লিখেছি, তারপর 2s 2p 3s 3p অ্যাজ পার দিস চার্ট। তো ইলেকট্রন আমরা একটি দেখো যে আমরা একটি অ্যারো চিহ্নের মাধ্যমে এগুলোকে টাচ করেছি, অরবিটালগুলোকে টাচ করেছি। প্রথমটা 1s-কে টাচ করে গেছে এই যে লাইন সেটি, এবং দ্বিতীয় যে লাইনটি সেটি 2s-কে টাচ করে গেছে, এবং তৃতীয়টি 2p এবং 3s-কে টাচ করে গেছে। এবং এই লাইনগুলো উপর থেকে নিচের দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে এই লাইনটি 3p, তারপরে হচ্ছে 4s-কে কাট করেছে বা টাচ করে ফেলেছে, এবং তারপরে যেটি সেটি প্রথমে 3d-কে, তারপরে হচ্ছে 4p-কে, তারপরে হচ্ছে 5p-কে টাচ করেছে। তো তারপরে যেটি সেটি হচ্ছে 4p, দেন 5p, 4d, 5p এবং 6s-কে টাচ করেছে এভাবে। তো এই সিকোয়েন্সটা যদি আমি একটু দেখাই একটি চার্টের মাধ্যমে, সেটি হচ্ছে এরকম। তোমরা দেখো, প্রথমে হচ্ছে 1s, দেন 2s, তারপরে হচ্ছে 2p, 3s, তারপর হচ্ছে 3p, দেন 4s, 3d,
3D 4P 5S 5S, তারপরে হচ্ছে 4D 5P 4D 5P। এরকমভাবে তোমরা যদি এই চার্টগুলো একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এই অরবিটালের যে সিকোয়েন্স এগুলো হচ্ছে এরকম। এবং ইলেকট্রন আবার একটু খেয়াল করো, সেটি হচ্ছে যে 1s অরবিটালে, এই যে 1s অরবিটাল আছে সেখানে কিন্তু দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, তার মানে এটা হবে 1s2। ঠিক একইভাবে 2s2sও কিন্তু দুটো বেশি ইলেকট্রন থাকতে পারবে না, সো এটা হবে 2s2 হাইয়েস্ট। হ্যাঁ, এটা 2s1ও হতে পারে, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাভেইলেবিলিটির উপর, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। আর 2p এর হাইস্ট ইলেকট্রন কন্টেইনিং ক্যাপাসিটি হচ্ছে 6টা, সো এখানে হচ্ছে 2p6 হাইস্ট 2p6 হতে পারবে। আর এই যে যেমন এফ অরবিটালে কিন্তু সর্বোচ্চ 14টি হতে পারে, তো সেখানে যদি আমি 5f অরবিটালে ইলেকট্রন সর্বমোট যেতে পারবে হচ্ছে 14টার চেয়ে কম হতে পারে। আমরা এই বিষয়গুলো এভাবে না বলে আমি জাস্ট একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাইছি। এই চার্টে যদি দেখো, প্রথমে আমাদের প্রথম যে মৌলিক পদার্থ সেটি হচ্ছে হাইড্রোজেন। আমাদের প্রথম মৌলিক পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং এটার সিম্বল হচ্ছে H। এটার মধ্যে যেহেতু এটির অ্যাটমিক নাম্বার 1 অর্থাৎ প্রোটন হচ্ছে একটি, সো এটার মধ্যে ইলেকট্রন আছে একটি। সেই ইলেকট্রন তাহলে প্রথম কোন অরবিটালে যাবে, সেটার জন্য এই সিকোয়েন্স অনুসারে এখন কিন্তু তোমরা খুব সহজেই বলতে পারবে যে সেই ইলেকট্রনটা সর্বপ্রথম কোথায় যাবে। এই 1 নম্বরের যে ইলেকট্রনটি রয়েছে সেটি কোথায় যাবে, অবভিয়াসলি 1s যাবে এবং 1s কয়টি ইলেকট্রন যাবে, একটা ইলেকট্রন, সো এটির ইলেকট্রন বিন্যাস হবে 1s1। তাহলে হাইড্রোজেনের এই যে অ্যাটমিক নাম্বার 1 অনুসারে যে একটি মাত্র ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন কোথায় গেছে, 1s অরবিটালে গেছে এবং সেটিকে দেখানো হয়েছে এই 1-এর মাধ্যমে, 1s1। তারপরে হচ্ছে হিলিয়ামে কয়টি ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কোথায় যাবে, 1s অরবিটালেই যাবে। কারণ হচ্ছে আমরা বলেছি যে ইলেকট্রনের এস অরবিটালের হাইয়েস্ট ইলেকট্রন কতটা কন্টেইন করতে পারবে, ধারণ করতে পারবে, সর্বোচ্চ কয়টা, 2টা। সো এখানে যেহেতু দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনই কোথায় যাবে, 1s অরবিটালেই প্রবেশ করবে, 1s অরবিটালে গেল। এবার দেখো 3 নাম্বার যেটা লিথিয়াম, সেটার কি অবস্থা। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তার মানে এখানেও ইলেকট্রন আছে 3টি। তো ইলেকট্রন 3টি থাকলে এখন সেই ইলেকট্রন 3টি কোথায় যাবে, তো প্রথমে নিশ্চয়ই 1s অরবিটালে যাবে, তাহলে 1s অরবিটালে কী হয়েছে, দুটো ইলেকট্রন চলে গেছে, এই যে 1s2 দুটো ইলেকট্রন চলে গেছে, তাহলে থাকলো কয়টি ইলেকট্রন, একটা, সেই একটা তাহলে কোথায় যাবে, এই যে পরবর্তী যে অরবিটাল আছে 2s, সেই 2s-এ একটা অরবিটাল একটা ইলেকট্রন চলে গেল। তাহলে এর ইলেকট্রন কনফিগারেশনটা কী হলো, 1s2 2s1। তারপরে যেটি বোরনের অ্যাটমিক নাম্বার 5, এখানে 5টা ইলেকট্রন। এবার তোমরা বলো যে 5টা ইলেকট্রন তাহলে কোথায় কোথায় যাবে, প্রথমটাতে যাবে 2টি, দ্বিতীয়টাতে যাবে 2টি এবং লাস্ট যে একটি ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে 2p-তে যাবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কী হবে, 1s2 2s2 2p1। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমি একদম একটুখানি জাম্প করে চলে যাচ্ছি সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ 11টি ইলেকট্রন রয়েছে। তাহলে 11টি ইলেকট্রন কোথায় যাবে, প্রথম 1s-এ 2টি, 2s-এ 2টি, আর পি আমরা জানি পি সর্বোচ্চ ক্যাপাসিটি কত, পি এর সর্বোচ্চ ক্যাপাসিটি 6, তাহলে এই পিতে গেল 6টা, তাহলে কয়টা হলো, 6 আর 4 10, আর থাকে হচ্ছে একটি, তাহলে সেই একটি যাবে হচ্ছে 3s1-এ। তাহলে এই 1s2-তে দুটো গেল, 2s2-তে দুটো গেল, 2p6-এ দুটো গেল, আর বাকি যে একটা থেকে গেল সেটি হচ্ছে 3s-এ গেল। তাহলে দেখো ইলেকট্রন তাহলে এখানে কয়টা হলো, 2 আর 2 4, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11, সেই 11টি ইলেকট্রন এইভাবে বিভিন্ন অরবিটালে প্রবেশ করলো। আমরা চলে যাচ্ছি নেক্সট পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে।
পটাশিয়ামে 19টি ইলেকট্রন রয়েছে। সেই 19টি ইলেকট্রন তাহলে কীভাবে যাবে? 1s-এ দুটো, 2s-এ দুটো, 2p6-এ দুটো, 3s-এ হায়েস্ট কন্টেনিং ইলেকট্রন কন্টেনিং ক্যাপাসিটি কত? 2 হায়েস্ট। তাহলে এখানে আছে 2টা। এখন নেক্সট যাবে হচ্ছে 3p-তে। এখন পিতে আমরা জানি ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 6, তাহলে এখানে 6টা দিয়ে দিব। তাহলে 6টা দিয়ে দিলে এখন দেখো 1s-এ দুটো, 2s-এ দুটো, 2p6-এ দুটো, 3s2-তে দুটো, 3p-তে 6টা, তাহলে টোটাল ইলেকট্রন হলো 18টা। দেন লাস্ট যে ইলেকট্রন অর্থাৎ 19তম ইলেকট্রন সেটি হচ্ছে 4s1-এ যাবে। এখানে কিন্তু একটি ক্রিটিক কোশ্চেন আছে যেটি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না যে 4s-এ যায় কেন, এখানে কিন্তু একটি বিষয় আছে, সেটিও আমার একটি ভিডিওতে ইন ডিটেইল আছে, সেটি যদি একটু দেখে নাও তাহলে এখান থেকে যে ক্রিটিক একটি কোশ্চেন আছে সেটি কিন্তু পরীক্ষাতে খুব আসে, সেটি একটু তোমরা দেখে নিও। লাস্ট যে ইলেকট্রন বিন্যাসটি আছে সেটি হচ্ছে আয়রন। আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 26, অর্থাৎ এখানে 26টি ইলেকট্রন রয়েছে। সেই ইলেকট্রনগুলো কেমন করে আছে? তো সেটার জন্য দেখো প্রথমে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তাহলে 4s কোন পর্যন্ত গেছে? দেখো 4s2, তাহলে 4s কোথায় আছে? এই যে 4s2 পর্যন্ত আমরা দেখব যে এখানে 20 হয়ে গেছে। হ্যাঁ, 20 হয়ে গেছে। তাহলে তখনও পর্যন্ত হচ্ছে আমাদের 6টা ইলেকট্রন বাকি থাকবে। তো 6টা ইলেকট্রন 4s-এর পর কে আছে? 4s-এর পর আছে হচ্ছে 3d, তাহলে অবভিয়াসলি 3d-তে যাবে। তাহলে সেই 3d-তে এই 6টি ইলেকট্রন চলে গেছে। তাহলে তোমরা যদি এই সিকোয়েন্সটা খুব ভালো করে মনে রাখতে পারো, এবং এই সিকোয়েন্সটা কিভাবে এসছে সেটির জন্য হচ্ছে এবং এইটি ভালো বোঝার জন্য তোমার লাগবে হচ্ছে এগুলো যদি ধারাবাহিকভাবে তোমরা সুন্দর করে বুঝে বুঝে স্টাডি করো, আশা করি তোমাদের কাছে এগুলো খুব সহজ মনে হবে। তো এটি ছিল আমাদের আজকের ইলেকট্রন বিন্যাসের ট্রিক 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের এই ট্রিকটি ভালো লেগেছে বা সহজ লেগেছে। আমরা খুব দ্রুতই আশা করছি সুপার ট্রিক 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং এটির মাধ্যমে তোমরা বড় বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সমস্ত মৌলিক পদার্থ আছে সেগুলোর ইলেকট্রন বিন্যাস কীভাবে খুব দ্রুত করে ফেলতে পারবে সেগুলো থাকবে। তো আশা করছি খুব দ্রুতই তোমাদের সাথে সেই ভিডিওটি নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। এবং তার পরপরই আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়, স্পেশালি ডি ব্লক এলিমেন্টের জন্য আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়, এবং যে ব্যতিক্রমধর্মী কিছু ইলেকট্রন বিন্যাস আছে সেগুলো কীভাবে করতে হয় সেগুলো নিয়েও খুব দ্রুত হাজির হবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ইতিমধ্যে এই চ্যানেলটি কেমিস্ট্রি টিউটোরিয়াল বা রসায়নের রঙিন ভুবন যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি যে সাবস্ক্রাইব করে ফেললে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে, এবং এই ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।